মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি চলবে, কালো টাকার সাদার সুযোগ পাবেন না বেনজির। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দেওয়া হয়েছে, বৈশ্বিক সংকটের ধাক্কা এখন অর্থনীতিতে, জানালেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের আনোয়ারায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, আহত বহু, পুলিশ মোতায়েন। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। শুরুতেই বাজেটের খবর। এবারে বিস্তারিত। চলমান অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে। ফলে 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয় জানান তিনি। থাকবে সর্বজনীন পেনশন ব্যবস্থাও। বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয়, যেখানে অর্থমন্ত্রী সহ অর্থ সংশ্লিষ্টরা বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি এখন 9% ঘরে, তবে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি চলবে আরও কিছুদিন। আশা করেন আগামী অর্থ বছরে 6.75% প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না তুলে ধরেন সার্বজনীন পেনশন পরিকল্পনাও। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। জনসাধারণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কর 2% থেকে কমিয়ে করা হয়েছে 1%। এছাড়া ভর্তুকি ও ন্যায্য মূল্যের দোকান করার কথা সরকার ভাবছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। আর জনপ্রতিনিধিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাব উনি এনেছেন, যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। গভর্নর কথা বলবেন, আমরা এটা বয়কট করার চেষ্টা করব। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান। আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি। আরো জানাচ্ছেন আল নোমান। বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে কালো টাকা সাদা করার সুযোগ আর বেনজিরদের দুর্নীতি প্রসঙ্গ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। বেনজিরও কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যানুসন্ধানের পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি। ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দর্শক, অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী ইফতেখার রেসা। ইফতেখার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি তো বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ছিলেন। বাজেটে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন অর্থমন্ত্রী? বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে মূল্যস্ফীতি। আপনি জেনে থাকবেন যে প্রায় 1.5 বছর যাবত বা এর কম বেশি কিছু একটা সময় যাবত মূল্যস্ফীতির একটা সমস্যায় ভুগছে দেশ আর দেশের জনগণ। এটা নিয়ে মূলত তারা দেশের জনগণ একটু সমস্যার মধ্যে আছে, বা এইগুলো গণমাধ্যমে আসছে, পেপার পত্রিকায় আসছে, বা চায়ের দোকানগুলোতেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতির উপরে, এবং আগামী অর্থ বছর 2024 এবং 25 অর্থ বছরে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5 বা 6.5। তো এই বিষয়টাই মূলত জোর দেওয়া হয়েছে, এবং তার সাথে যে প্রবৃদ্ধি অর্জনের যে বিষয় সেটা করা হয়েছে 6.75 লক্ষ্যমাত্রা আর কি ধরা হয়েছে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাথে আরও একটি বিষয়, যেটি হচ্ছে সংকোচনমূলক নীতি, যে সরকারের যে আয় ব্যয়ের যে বিষয়গুলো থাকে, ব্যয়ের বিশেষ করে সেই বিষয়গুলো যে সংকোচন করা, এবং আমদানিতে রিজার্ভ ধরে রাখার জন্য বা বৈদেশিক মুদ্রা ধরে রাখার জন্য যে আমদানির যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোতে আরও কিছুদিন সংকোচন নীতি থাকবে বলেও জানিয়েছেন আজকের যে সংবাদ সম্মেলন ছিল। যে মূল্যস্ফীতির কথা আপনি বলছিলেন, যেমনটি আসলে সরকার নির্ধারণ করেছে 6.5%, কিন্তু আমরা যেমনটি জানি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কিন্তু সম্প্রতি একটা জরিপ হয়েছে যেখানে মে মাসে মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। 6.5% কি লক্ষ্য নির্ধারণ, সেটি কি অর্জন হবে? এটি তারা বলছেন, তারা যেভাবে পরিকল্পনা করেছেন যে বিভিন্ন বিষয়গুলো মানে সংকোচনমূলক যে নীতি আছে সেটিও ডিপেন্ড করবে, তার সাথে কিছু ঋণ প্রক্রিয়া বা এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে কর আদায়ের, সেই বিষয়গুলো যদি বাস্তবায়ন হয় এবং রাষ্ট্রের বা বাংলাদেশ সরকারের যে দপ্তরগুলো আছে, মন্ত্রণালয়গুলো আছে, সেই মন্ত্রণালয়গুলো যদি ঠিকঠাক মতো সমন্বয় করে তাহলে 6.5 অর্জন করা অনেকটাই সম্ভব বলে আমি মনে করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সমন্বয়হীনতার কথা। আমরা বিভিন্ন অফিস আদালত বা দপ্তরগুলোতে গেলে বা যারা বিভিন্ন অফিসে যান তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাইলে তারা বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি বলেন সেটি হচ্ছে যে সমন্বয়হীনতা, একটি দপ্তরের সাথে আরেকটি দপ্তরের সমন্বয়হীনতা। যে একটি বিষয়ে কোনো একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে সংশ্লিষ্ট দপ্তর, তার সাথে অর্থ দপ্তর বা প্ল্যানিং দপ্তর বা বিভিন্ন দপ্তর তো কাজ করে। তো এনাদের যে কাজ করার, ওয়ার্কআউট করার যে বিষয়টি থাকে সেই প্রকল্পটা তোলার জন্য বা কমপ্লিট করার জন্য, সেটিতে যে সমন্বয়ের যে বিষয়টি থাকে সেটাতেই মূলত ঘাটতি দেখেন সবাই। তো এই সমন্বয়হীনতাটা দূর করা গেলে এবং সদিচ্ছা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো সম্ভব আগামী 1 বছরের মধ্যে। এবারও বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, এই বিষয়ে অর্থমন্ত্রী কি বলেছেন? কালো টাকা সাদা করার যে বিষয়টি সেটি সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে যেখানে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স বলা হচ্ছে সেই জায়গা থেকে আবার কালো টাকা সাদা করার যে সুযোগটা দেওয়া হচ্ছে, এতে করে নেতিবাচকভাবে যারা মানে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন বা কালো টাকা অর্জন করেন বা রোজগার করেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলেছেন এনবিআর চেয়ারম্যান, অর্থমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টাও কথা বলেছেন এই কালো টাকা সাদা করার বিষয়ে। তো তারা মোটা দাগে বলার চেষ্টা করেছেন যে অনেক বেশি সম্পদশালী, যে যাদের অনেক সম্পদ রয়েছে, যে অনেক সময় এনলিস্টেড করা থাকে না আয়করের তালিকায়, তো সেই সম্পদগুলো যাতে তারা এনলিস্টেড করতে পারেন তাদের যে
করের যে তালিকা রয়েছে বা বৈধ বা সাদা সম্পত্তি বা সাদা টাকার বিষয়, সেই কারণে মূলত এই সুযোগটা দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। সাবেক আইজিপি বেনজিরের বিষয়ে কি বলেছেন? সাবেক আইজিপির বিষয়ে মানে এইভাবেই মানে গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছিলেন নিয়মিতভাবে যে এই যে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হলো 15% কর দিয়ে, তো সেক্ষেত্রে কি বেনজিরও পাবেন কিনা, বেনজির আহমেদ পাবেন কিনা। তো সেক্ষেত্রে এনবিআর চেয়ারম্যান বলেছেন যে তিনি অলরেডি ফৌজদারি আইনের অধীনে চলে গেছেন, তো ফৌজদারি আইনের অধীনে থাকা অবস্থায় তিনি সেক্ষেত্রে কোনো সুযোগ পাবেন না। আর প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন যে যেহেতু তিনি দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধাই পাবেন এবং এই বিষয়গুলো তদন্ত করছে দুদক, এবং এই দুদক তদন্ত করে বাংলাদেশের যে বিচার প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে হাইকোর্ট, তো সেখানে বিচার হবে এবং বিচার হয়ে সেখান থেকে যে ফলাফলটি আসবে সেই ফলাফলটি তাকে মেনে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ইফতেখার রেজা। স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী ইফতেখার রেজার সঙ্গে। ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে স্বল্প পরিসরে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বাজেটে, তবে কমানো হয়েছে অনেক নিত্য পণ্যের দাম। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন একটি গোষ্ঠী আছে যাদের কোনো কিছুই ভালো লাগে না, সে গোষ্ঠীর কথায় কান না দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শামীম আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সামরিক বেসামরিক ক্ষেত্রে পাকিস্তানের বৈষম্যের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। জানান নামি দামি অনেক নেতা থাকলেও একমাত্র বঙ্গবন্ধুই এ বৈষম্যের প্রতিবাদ করেছিলেন। এই যে দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করেছিলেন। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে আমাদের কিছু নামি দামি হোমরা চোমরা নেতারা ছিলেন, তারা কখনো এই বঞ্চনার কথা বলতো না। তারা শুধু তাদের কিভাবে ক্ষমতায় থাকবে আর ক্ষমতায় যাবে ওই তেল মারতেই ব্যস্ত থাকতো। তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তাদের দেশের চেয়ে পাকিস্তানের প্রতি দরদ ছিল বেশি। 6 দফা দাবি যখন তিনি পেশ করতে গেলেন তখন তাকে বাধা দেওয়া হলো, এটা দিতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, সেটা প্রচার করে দিলেন, তখন তাকে হত্যারও প্রচেষ্টা করা হয়েছিল। আজকের বাংলাদেশ অন্তত এটুকু বলতে পারি, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর জাতির পিতার আদর্শ নিয়ে আমরা কাজ করেছি বলেই আজ বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন রিজার্ভ কত আছে সেদিকে না তাকিয়ে মানুষের মৌলিক অধিকার মেটানোই ছিল সরকারের একমাত্র লক্ষ্য। জানান বিশ্বের নানান সংকটের ধাক্কা এখনো দেশের অর্থনীতিতে রয়েছে। বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র ৬২,০০০ কোটি টাকার বাজেট ছিল, আর কেয়ারটেকার সরকার বোধহয় দিয়ে গিয়েছিল ৬৮,০০০ কোটি টাকা, আর সেখানে আমরা ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর পাশাপাশি সরকার নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আর কেউ আজ পর্যন্ত আমরা পারিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন সরকার দুর্নীতিকে উৎসাহিত করছে আর মিথ্যার উপর টিকে আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট। আপনি দেখেন ট্রান্সপোর্ট সেক্টর সবচেয়ে বেশি বরাদ্দ প্রায় বোধ হয় ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু সেই অবকাঠামো তো আপনার উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, আমি এখনই লক্ষ্য করছিলাম ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনের উপরে ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে যে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যেন আমদানি করতে না পারি আমরা, আর কোনো কলকারখানা না করতে পারি। এমপ্লয়মেন্ট কোথায়?
ঘূর্ণিঝড় রিমাল সহ বিভিন্ন কারণে স্থগিত হওয়া উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে 9 জুন। এসব উপজেলায় চলছে প্রচারণা। বরিশালের নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কেমন দেখছেন সে সময়ের প্রচারণা আর সার্বিক পরিবেশ আমাদের জানাবেন। জয়, আপনি জানেন গত 26শে মে কিন্তু বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, এবং রিমাল পরবর্তী সময়ে দেখা গেছে যে এই ঝড়টির তাণ্ডবে দক্ষিণাঞ্চলের প্রচুর ঘরবাড়ি আসলে চুরমার হয়েছে, ভেঙে চুরে। একই সাথে কিন্তু নিমজ্জিত হয়েছে জলোচ্ছ্বাসের পানিতে প্রচুর স্থাপনা, এবং যার প্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগের 18টি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলার যে নির্বাচন সেটা স্থগিত করে, এবং স্থগিতকৃত নির্বাচন কিন্তু আগামী 9 জুন অনুষ্ঠিত হবে। তো এই উপজেলাগুলোতে নির্বাচন উপলক্ষে গতকাল রাতে কিন্তু প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে, এবং আজকে আমরা যেটা জেনেছি বরিশাল জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে তিনি আমাদেরকে বলেছেন এখন ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি আসলে সুচারুভাবে সম্পন্ন করার জন্য আসলে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তারা জানিয়েছে যে বরিশালের যে দুটি উপজেলা গৌরনদী, আগৈলঝাড়া, এই দুই উপজেলায় কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য মোট 5 প্লাটুন বিজিপি আসলে মোতায়েন করা হয়েছে, যারা ইতোমধ্যে আসলে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব সদস্যদের কিন্তু অতিরিক্ত বাহিনী, তারা কিন্তু সুষ্ঠুভাবে ভোট গ্রহণের কাজ করে যাবেন। আমাদের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক, বিশ্লেষক যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এর আগের যে 3 ধাপ, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, এই 3 ধাপের নির্বাচনে কিন্তু বরিশালে ধারাবাহিকভাবে ভোটারের উপস্থিতি বেড়েছে। তো আগামী 9 জুনের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো হবে বলেই এখন পর্যন্ত সবাই সম্ভাবনার কথাই বলেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ যে 3য় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খবরাখবরের সর্বশেষ। জয়ী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বরিশাল থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্র চট্টগ্রামের আনোয়ারা। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়েশা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উপজেলা সভাপতি এম এ মান্নান সহ অন্তত 15 জন আহত হয়। চট্টগ্রাম থেকে এ.কে.এম. নাজিমের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আনন্দ মিছিলের আয়োজন করে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা। এদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে চলছে বিরোধ। শুক্রবার বিকালে নেতাকর্মীরা জড়ো হয়ে নিজ নিজ নেতাদের নামে স্লোগান দেয়া শুরু করলে বাঁধে সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। আহত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মান্নান সহ কমপক্ষে 15 জন নেতাকর্মী। আহত হন দেশ টিভির সাংবাদিক এ.কে.এম. নাজিম সহ কয়েকজন সংবাদকর্মীও। অবস্থা গুরুতর হওয়ায় এম এ মান্নানকে আনোয়ারা উপজেলা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, সংঘর্ষের পর এলাকার বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। জি জয়ী, আপনি যেমনটা বলছেন যে আজ বিকাল 4টার দিকে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সেন্টার নামে একটি জায়গায় বাজেটকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ আসলে মিছিল করতে গিয়েছিল। পাশাপাশি আরেকটা পক্ষ একই স্থানে যে মিছিল করতে গেছে সেই মিছিলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী যে দুই গ্রুপের দুই পক্ষে যে দুটি ব্লক রয়েছে সেই দুই ব্লকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আসলে সাংবাদিক সহ প্রায় 15 জন আহত হয়েছেন। পাশাপাশি আমাদের যে সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনিও লাঞ্ছিত শিকার হয়েছেন, এবং এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ প্রায় 15 জন আহত হয়েছেন। তার মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত এখন আনোয়ারা উপজেলার পরিস্থিতি ভালো, এবং পুলিশ এই ঘটনার পরপর পরিস্থিতি নিয়ে এসেছে, এবং আমরা যেটি জেনেছি এই ঘটনায় থানায় দুই পক্ষেরই মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছে যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে, এবং
দুই পক্ষই বিভিন্ন মাধ্যমে তদবির করে তারা মামলা দায়েরের চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আনোয়ারা উপজেলায় বর্তমান অর্থ প্রতিমন্ত্রী আসার পর থেকে মূলত দুটি গ্রুপ বিদ্যমান হয় এবং গত বেশ কয়েক মাস ধরে দুটি বিদ্যমান গ্রুপের মধ্যে আসলে মাঝে মধ্যে আমরা অনেক সময় সংঘর্ষের খবর শুনি বা মারামারির খবর শুনি। তবে গত যে কয়েকদিন আগে যে উপজেলা নির্বাচন হয়েছে সেই উপজেলা নির্বাচন পরপরই এই দুটি গ্রুপ আসলে প্রকাশ্যে চলে আসে। কারণ এই আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ সাবেক ভূমিমন্ত্রী এবং আরেকটি পক্ষ বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর পক্ষে কাজ করছেন। এই কারণে আসলে আনোয়ারা উপজেলায় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এই ছিল আনোয়ারা উপজেলার সংঘর্ষ নিয়ে আমার কাছে থাকা সব বিষয়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রামের আনোয়ারা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AKM নাসিম। ভুয়া তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র বানাতে গিয়ে ধরা পড়েছে রোহিঙ্গা যুবক। এক জনপ্রতিনিধির সহায়তায় 2 লাখ টাকায় এ কাজ করে দেওয়ার কথা ছিল দালালদের, কিন্তু শেষ রক্ষা হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, রোহিঙ্গা যুবকের এনআইডি তৈরির চেষ্টার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জয়, আসলে এই প্রথম কিন্তু নয় যে রোহিঙ্গারা যে অর্থের বিনিময়ে তারা যে বাংলাদেশে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে। এর আগেও আমরা আমাদের বেশ কিছু প্রতিবেদনে কিন্তু আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম এবং বিশেষ করে এর আগে ঈদগাঁওর এক জনপ্রতিনিধি প্রায় 30 জনের মতো যে রোহিঙ্গা তাদেরকে বসতি গেড়ে দিয়ে তারপর তাদেরকে সেখানে নতুন করে ভুয়া পিতা মাতা বানিয়ে এবং এই যে জাতীয়পত্র দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু করে আসলে এবং সেটি পরবর্তীতে তদন্ত কমিটিও হয়েছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এবং গতকাল যেই রোহিঙ্গা যুবককে কক্সবাজার পৌরসভার একজন কাউন্সিলর আটক করেছেন নির্বাচন কমিশন কার্যালয় থেকে, তাকেও কিন্তু সহযোগিতা করছিলেন আরেক জনপ্রতিনিধি এবং এইটি একটি সিন্ডিকেট করে মূলত এই কাজগুলো করা হয়ে থাকে এবং এই সিন্ডিকেট গুলো এত বেশি শক্তিশালী যে এর আগেও কক্সবাজার পৌরসভার একটি সিন্ডিকেটকে কিন্তু দুর্নীতি দমন কমিশন ধরেছিল এবং এভাবে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে যে 12 লাখ রোহিঙ্গা রয়েছে তারা মূলত এই যে আশ্রিত জীবন, এই আশ্রিত জীবন থেকে তারা বিভিন্ন উপায়ে মুক্তি পেতে চান এবং উখিয়া টেকনাফ অঞ্চলের যে মহাসড়কটি রয়েছে সেখানে প্রায় 12টির মতো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে। সেই চেকপোস্ট ফাঁকি দিয়ে তারা প্রতিনিয়ত যারা এভাবে এনআইডি করতে পারছেন না তারা কিন্তু নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছেন এবং যারা এনআইডি করতে পারছেন তারা বেশিরভাগই আমাদের কাছে যে তথ্যটি রয়েছে তারা পাসপোর্ট করাচ্ছেন এবং পাসপোর্ট করিয়ে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায়, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন এবং এছাড়াও যেটি রয়েছে যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় তারা ঘর ভাড়া নিচ্ছেন এবং সেই সাথে অনেকেই এখানে সম্পদও কিনছেন এবং এর বিরুদ্ধে আসলে যে প্রশাসনিক তৎপরতা থাকার কথা ছিল সেই কার্যকর কোনো প্রশাসনিক তৎপরতা আসলে চোখে পড়ার মতো নেই বলে এই ধরনের কার্যক্রমগুলো বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। তো জয়, কক্সবাজার থেকে আমার কাছে এই বিষয়ে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচন নীতি চলবে, কালো টাকা সাদার সুযোগ পাবেন না বেনজির, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দেওয়া হয়েছে, বৈশ্বিক সংকটের ধাক্কা এখন অর্থনীতিতে, জানালেন প্রধানমন্ত্রী। এবং চট্টগ্রামের আনোয়ারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র, আহত বহু, পুলিশ মোতায়েন। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।